অনেক মানুষেরই ইচ্ছে থাকে বিদেশ ভ্রমণের, কিন্তু খরচ, সঠিক তথ্য, ভিসা এইসবের চক্করে অনেকের ইচ্ছে থাকলেও উপায় হয়ে ওঠে না। কিন্তু ট্যুর প্ল্যানার ব্লগ থাকতে কোনো চিন্তা নেই। আজ এই পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরব কিভাবে সহজে, সস্তায়, সুন্দরভাবে ঘুরে দেখা যায় মালয়েশিয়া। কথায় বলে মালয়েশিয়া মানে ট্রুলি এশিয়া। সস্তায় কম দিনে সুন্দরভাবে বিদেশের অভিজ্ঞতা নিতে চাইলে থাইল্যান্ড বা মালয়েশিয়ার জুড়ি মেলা ভার। সমগ্র সাউথ ইস্ট এশিয়ার ক্ষুদ্র সংস্করণ হলো মালয়েশিয়া। এখানে আপনি সিটি লাইফ, কালচার, পাহাড়, সমুদ্র সবই পাবেন একসাথে। কলকাতা থেকে মালয়েশিয়ার ডিরেক্ট ফ্লাইট আছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জন্য। একটু আগে থেকে টিকিট কাটলে মোটামুটি ৬-৭ হাজারের মধ্যে একদিকের টিকিটের মূল্য থাকে। অনেক সময় ভুবনেশ্বর থেকেও অফারে কম দামে টিকিট পাওয়া যায়, তবে সেক্ষেত্রে বছরে ১-২বারই অফারটা থাকে। ইন্ডিয়া থেকে ফ্লাইটে চলে আসুন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। ডিরেক্ট ফ্লাইট হলে সময় লাগবে ৪ ঘন্টা মতো। এখন আমরা এসে পৌঁছে গেছি কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এয়ারপোর্টে পৌঁছানোর পর সবার আগে কাজ হলো ইমিগ্রেশন। এয়ারপোর্টের সাইনবোর্ডগুলো ফলো করলেই আপনি ইমিগ্রেশনের দিকে সহজেই পৌঁছে যাবেন। এখানে আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে পাসপোর্টে স্ট্যাম্প লাগিয়ে নতুন দেশে ঢোকার ছাড়পত্র নিতে হবে। বর্তমানে ভারতীয়দের জন্য মালয়েশিয়া ভিসা ফ্রি আছে। আগে ভারতীয়দের জন্য ই ভিসার ব্যবস্থা ছিল। তবে মালয়েশিয়া যাওয়ার আগে স্মুথ ইমিগ্রেশনের জন্য হোটেল বুকিং, কনফার্ম রিটার্ন টিকিট বুকিং এবং কমপক্ষে ৬ মাসের ভ্যালিডিটি আছে এমন পাসপোর্ট আবশ্যক। এছাড়া মালয়েশিয়া যাবার আগে ডিজিটাল অ্যারাইভাল কার্ড লাগবে, যেটা যাত্রার ম্যাক্সিমাম ৩ দিন আগে অনলাইনে নিজের সবকিছু ডিটেলস দিয়ে ২-৩ মিনিটেই বানিয়ে ফেলা যায়। তো আমাদের ইমিগ্রেশন কমপ্লিট, সবই কমপ্লিট। এখন আমরা বাইরে বেরিয়ে যাব। দুটো কাজ খুব ইম্পর্টেন্ট বাকি হচ্ছে। একটা হচ্ছে সিম নেওয়া। এই সিমটা না থাকলে আমাদের নেট থাকবে না, এটা একটা সমস্যা। আর একটা হচ্ছে কারেন্সি এক্সচেঞ্জ। আমাদের কাছে কিছু ইন্দোনেশিয়ান রুপিস রয়েছে আর কিছু ডলার রয়েছে, তো দুটোকেই আমাদের কনভার্ট করতে হবে রিঙ্গিতে। রিঙ্গিত হলো মালয়েশিয়ার কারেন্সি। এয়ারপোর্টের মধ্যেই মোবাইলের সিম কার্ডের দোকান পাবেন। পাসপোর্ট দেখিয়ে আপনার প্ল্যান অনুযায়ী একটা সিম কার্ড নিয়ে নিন। এয়ারপোর্টেই পেয়ে যাবেন কারেন্সি এক্সচেঞ্জের দোকান। এখানে কিন্তু রেট কম পাবেন, তাই অল্প কিছু টাকা আগে থেকেই ভাঙিয়ে নিন। কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে শহরের দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার। এয়ারপোর্টের ভেতর থেকেই সিটিতে যাওয়ার জন্য মেট্রো পরিষেবা আছে। ভাড়া পড়ে ৯৬১ টাকা। এক্ষেত্রে গ্র্যাব করে নিলে খরচ তুলনামূলকভাবে কম পড়ে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে সস্তায় থাকার জন্য বেস্ট অপশন হলো চায়না টাউন। তবে মাথায় রাখবেন, যেখানেই হোটেল নেবেন তা যেন মেট্রো স্টেশনের কাছাকাছি হয়, না হলে যাতায়াত খরচ অনেক বেড়ে যাবে। আমরা ছিলাম চায়না টাউনে। এখানে আমাদের হোটেল ভাড়া পড়েছিল ১৮০০ টাকা। মালয়েশিয়া ভ্রমণ শুরু করুন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর দিয়ে। কুয়ালালামপুরের দর্শনীয় স্থানগুলোর মধ্যে সবথেকে পপুলার হলো পেট্রোনাস টুইন টাওয়ার, যা কুয়ালালামপুরের একেবারে সেন্ট্রাল পয়েন্টে অবস্থিত। আপনি যেখানেই হোটেল নিন না কেন, সব জায়গা থেকেই এই জায়গা ওয়েল কানেক্টেড। আমরা এখন এসে গেছি সুরিয়া কেএলসিসির সামনে, আর আমার ঠিক পিছনেই রয়েছে ওই যে দেখা যাচ্ছে গগনচুম্বী, এটা হচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ার। আর এই সামনেই ফাউন্টেনটা উঠছে মাঝে মাঝেই, ভীষণ সুন্দর লাগে সন্ধেবেলায় যখন এর সাথে লাইটের খেলা চলে। ১৯৯৮ সালে নির্মিত এই টুইন টাওয়ারটি ১৯৯৮ থেকে ২০০৪ সাল অবধি বিশ্বের সর্বোচ্চ টুইন টাওয়ারের শিরোপা বহন করেছে। ৮৮ তলার এই বিল্ডিংটির উচ্চতা ৪৫১ মিটার, যা বর্তমানে মালয়েশিয়ার জাতীয় পেট্রোলিয়াম কোম্পানি পেট্রোনাসের হেডকোয়ার্টার। টাওয়ার দুটির ৪১ ও ৪২ তলার মধ্যে একটি সংযোগকারী ব্রিজ রয়েছে,
যা ভিজিটার্সদের জন্য খোলা থাকে। টুইন টাওয়ারের ওপরে টিকিট কেটে ওঠা যায় এবং এই যে স্কাই ওয়াক দেখছেন তার মাধ্যমে এদিক থেকে ওদিকে যাওয়া যায়। তবে টিকিটের মূল্য 2350 টাকা জনপ্রতি। তবে দিনের বেলার থেকেও রাতের বেলায় এই জায়গার সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পায়। তাই মালয়েশিয়া ট্রিপের একটা সন্ধ্যা এই জায়গার জন্য বরাদ্দ রাখতে হবে। পেট্রোনাস টুইন টাওয়ারের ঠিক নিচেই আছে কেএলসিসি শুরিয়া শপিং মল। 6 তলা বিশিষ্ট এই শপিং মলটাতে আছে বিশ্বের সকল নামি দামি ব্র্যান্ডের প্রায় 300টি দোকান। পুরোটা ঘুরে দেখতে একদিন সময় লেগে যাবে। আমরা ঢুকেছিলাম কেএলসিসি শুরিয়াতে, বিশাল একটা শপিং মল। সেখানে বিভিন্ন দোকান ঘুরে ঘুরে পা ব্যথা হয়ে গেছে, খুব খিদে পেয়ে গেছে। আমরা তাই চলে এসেছি ফুড কোর্টে এবং আমরা আজকে মাছ আর ডিম এইগুলো অর্ডার দিয়েছি। এগুলো দিয়ে আমরা আজকে লাঞ্চ সারবো ভাতের সাথে। ওনাদের এখানে অবশ্য কোকোনাট রাইস আর ব্লু রাইস দুরকম পাওয়া যায়। ব্লু রাইসটা দেখতে ভালো, ভরসা করে আর আমরা অর্ডার দিইনি। তো এই দিয়ে আমরা লাঞ্চ সারবো। টুকটাক দোকানগুলো ঘুরে দেখলাম। অ্যাপেল স্টোরে বিব্রত ঢুকেছিল, দাম তো ধরা ছোঁয়ার বাইরে। আমাদের টুকটাক এটা ওটা কিনেছি। আমি একটা সংগ্রহে ছোট্ট ম্যাকের জিনিস কিনেছি, মেয়েদের যা হয় আর কি, মেকআপ দেখলে মন টানে। তো এইসব করে আমরা এখন লাঞ্চ সারছি। পেট্রোনাস টুইন টাওয়ারের ঢিলছোড়া দূরত্বে রয়েছে অ্যাকোরিয়া কেএলসিসি। 2 তলা বিশিষ্ট এই অ্যাকোরিয়ামে 90 মিটার লম্বা আন্ডার ওয়াটার টানেল আছে, যেখানে প্রায় 250 প্রজাতির 5000 জীব রয়েছে। বাচ্চা থেকে বড় সবারই পছন্দের জায়গা এটি। এখানে প্রবেশের জন্য একটা এন্ট্রি ফি আছে। এখান থেকে আমরা চলে এলাম দ্য এক্সচেঞ্জ টিআরএক্স শপিং মলের সামনে। এখানে প্রায় 400টা স্টোর আছে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছে এক্সচেঞ্জ টিআরএক্স মল সামনে। কোথা থেকে শুরু করব কোথা থেকে শেষ কিছুই বুঝতে পারছি না। আর মজার ব্যাপার হলো পিছনে হিন্দি গান চলছে। এই মলটি অ্যাপেল লাভার্সদের কাছে খুবই জনপ্রিয়, কারণ এখানে আছে অ্যাপেলের নিজস্ব সুবিশাল স্টোর, যেখানে অ্যাপেলের সব ধরনের লেটেস্ট প্রোডাক্ট পাওয়া যায়। আমরা এখানে কিছুটা সময় কাটিয়ে টিআরএক্স এক্সচেঞ্জের আন্ডারগ্রাউন্ডে চলে এলাম এমআরটি ধরবো বলে। মালয়েশিয়াতে বিভিন্ন ধরনের ট্রেন চলে, তার মধ্যে এমআরটিও একটি লাইন। আমরা আছি চায়না টাউনে, যার নিয়ারেস্ট এমআরটি স্টেশন হলো পাসার সেনি। প্রতিটি স্টেশনে সুন্দর করে ম্যাপ দেওয়া আছে। টিকিটের জন্য আছে টিকিট ভেন্ডারিং মেশিন। ডেস্টিনেশন স্টেশন সিলেক্ট করলেই ভাড়া দেখায় স্ক্রিনে, আর সেই পরিমাণ মালয়েশিয়ান রিঙ্গিত মেশিনে দিলেই টিকিট চলে আসে, ঠিক আমাদের রেলের টিকিট ভেন্ডারিং মেশিনের মতোই। আমরা পাসার সেনিতে চলে এলাম। এখান থেকে হেঁটে চলে এলাম চায়না টাউনে। রাতে চায়না টাউন বেশ জমজমাট হয়ে ওঠে। বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যায় এখানে, তবে বার্গেনিং মাস্ট। আমাদের হোটেল যেহেতু চায়না টাউনে ছিল, তাই আমরা ফ্রেশ হয়ে চলে এলাম ডিনার করতে। আজ সকাল সকাল আমরা চলে এলাম কেটিএমবি ট্রেনের পাসার সেনি স্টেশনে। এখান থেকে আমরা যাব বাটু কেভস। পাসার সেনি থেকে বাটু কেভ অব্দি ভাড়া লাগলো 5 মালয়েশিয়ান রিঙ্গিত। কুয়ালালামপুরে আমরা রয়েছি চায়না টাউন এরিয়ায় এবং তার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে পাসার সেনি, কিন্তু লোকাল ট্রেনের স্টেশনের নাম হচ্ছে স্টেশন কুয়ালালামপুর। তো আমরা স্টেশন কুয়ালালামপুর থেকে উঠে পড়েছি লোকাল ট্রেনে। এই হলো লোকাল ট্রেন, এসি ট্রেন, 3 থেকে 6 কামরার ট্রেন। আমাদের আজকের এখনকার গন্তব্য বাটু কেভস। ট্রেনও যাচ্ছে বাটু কেভসের দিকে। এটা হলো মালয়েশিয়ার লোকাল ট্রেন সার্ভিস। এখানে লোকাল ট্রেনগুলো বেশ ফাঁকাই থাকে, তাই আমরা সুন্দরভাবে বাইরেটা দেখতে দেখতে পৌঁছে গেলাম বাটু কেভস স্টেশনে। ট্রেনে করে আমরা নেমে পড়েছি বাটু কেভসে। এটা হচ্ছে আমাদের যে ট্রেন ছিল তার লাস্ট স্টেশন এবং নেমেই সামনেই দেখা যাচ্ছে বাটু কেভস। এটা যেহেতু সাউথ ইন্ডিয়ান একটা মন্দির, তাই জন্য তার চারপাশে বেশ কিছু ফুড স্টল বসেছে এবং সেখানে সমস্ত ইন্ডিয়ান খাবার দাবার এবং স্পেশালি সাউথ ইন্ডিয়ান খাবারের যে একটা কারির গন্ধ, কারি পাতার গন্ধ, সেটা নাকে আসছে ওই যে ওইদিকে। কুয়ালালামপুর থেকে 13 কিলোমিটার দূরে গোমবক ডিস্ট্রিক্টে একসাথে অনেকগুলো চুনাপাথরের গুহা আছে, যেখানে অনেকগুলো হিন্দু মন্দির আছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ হলো হিন্দু দেবতা মুরুগান। এখানে 141 ফিটের ভগবান মুরুগানের মূর্তি আছে, যা বিশ্বের
সব থেকে বড় মুরুগানের মূর্তি। আমরা এসে পৌঁছে গেছি বাটু কেভে এবং আমার পিছনেই রয়েছে মুরুগানের বিশাল একটা মূর্তি এবং এই ওপরেই রয়েছে মন্দির। ওই যে ওই সিঁড়ি ভেঙে যেতে হবে, এটা বেসিক্যালি সাউথ ইন্ডিয়ানদের মন্দির। ঢোকার জন্য টিকিট রয়েছে 15 রিঙ্গিত করে এক একজনের টিকিট। আমরা টিকিট কেটে নিয়েছি, আমরা এখন ঢুকবো রামায়ণ কেভের দিকে। ঢোকার মুখে বিশাল একটা মূর্তি রয়েছে। এখানে কেভের ভেতরে বিভিন্ন হিন্দু দেবদেবীর মূর্তি আছে। আমার পিছনে কে আছে দেখুন, সেই বিশাল আকার চেহারা নিয়ে শুয়ে রয়েছেন কুম্ভকর্ণ, যার ঘুম মোটেই ভাঙে না। এখানে বেশ কিছু সাউথ ইন্ডিয়ান রেস্তোরাঁও আছে। আমরা এখানে ধোসা খেয়ে নিলাম। এরপর আমরা লোকাল ট্রেন ধরে ফিরে এলাম পাসারসেনি। হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে নিয়ে সন্ধ্যার দিকে এমআরটি ধরে চলে এলাম পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে, কারণ সন্ধ্যা থেকে এখানে শুরু হয় ফোয়ারার সাথে লাইটিং এর খেলা, যা দেখতে অপূর্ব লাগে। এখানে বেশ কিছু সময় কাটিয়ে আমরা গ্র্যাব ধরে চলে এলাম লিটল ইন্ডিয়া দেখতে। এখানে মূলত ইন্ডিয়ানদের বাসস্থান। প্রচুর ভারতীয় দোকান চোখে পড়ল। আমরা একটা ইন্ডিয়ান রেস্তোরাঁ থেকে ডিনার সেরে নিলাম। এরপর গ্র্যাব ধরে চায়না টাউন ফিরে এলাম। আজ সকালে একটা গ্র্যাব ধরে চলে এলাম বাস স্ট্যান্ডে। আমরা আজকে সকাল সকাল যাব মালাক্কা, তার জন্য আমরা এসে পৌঁছে গেছি সেন্ট্রাল বাস টার্মিনাসে। এসে আমার চক্ষু চড়ক গাছ। একে তো সকালবেলা ঘুমের ঘোরটা সেভাবে কাটেনি, তারপরে এসে ভাবছি এটা এয়ারপোর্ট না বাস টার্মিনাস। বিশাল বড় জায়গা, দেখুন কাউন্টার করা, ড্রপ অফ পিক আপের আলাদা ব্যবস্থা রয়েছে বাইরে, যেখানে আমাদের ক্যাব আমাদের ড্রপ অফ করে গেছে। এবার এখানে এসে বিভিন্ন কাউন্টার রয়েছে, কাউন্টার থেকে আমরা টিকিট কেটে নিয়েছি। এছাড়া কিয়স্ক রয়েছে, সেখান থেকেও কাটা যায় টিকিট। ভেতরে প্রচুর দোকানপাট, বসার জায়গা, এইটা ঘুরে দেখতেই বোধহয় দিন কাভার হয়ে যাবে। আর আমরা কিন্তু মালয়েশিয়াতে এসে বেশ ভালোই পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করছি, মোটামুটি সব রকম আমাদের চড়া হয়ে গেছে। টিবিএস থেকে সকালের বাস ধরে আমরা যাব মেলাকা। বাস ভাড়া জনপ্রতি 13 মালয়েশিয়ান রিঙ্গিত। মালয়েশিয়া থেকে বাস টার্মিনাসগুলো আমাদের এয়ারপোর্টের মতো। বোর্ডিং পাসে গেট নাম্বার লেখা থাকে। বাস এলে বাস হোস্টেস অ্যানাউন্সমেন্ট করে। এরপর বোর্ডিং পাস স্ক্যান করলে গেট খুলে যায় বাসে ওঠার জন্য। এখানে ডেলিমা কোম্পানির বাস সার্ভিস বেশ ভালো। বাসগুলো বেশ সুন্দর এবং জার্নিও বেশ কমফোর্টেবল। আমাদের বাস দুরন্ত গতিতে এগিয়ে চলল মেলাকার দিকে। টিবিএস বাস স্ট্যান্ড থেকে মেলাকা সেন্ট্রালের দূরত্ব 138 কিলোমিটার। টিবিএস থেকে বাস ছাড়ার 1 ঘন্টা 40 মিনিট পরে আমাদের বাস মেলাকা সেন্ট্রাল বাস টার্মিনাসে এসে পৌঁছলো। আমরা এখন চলে এসেছি মালাক্কা সেন্ট্রাল বাস টার্মিনাসে। এই টার্মিনাসটা আবার কুয়ালালামপুরের থেকে একটু ডিফারেন্ট। এখানে এসে প্রথম যেটা আমরা এখন করব সেটা হচ্ছে ফেরার টিকিটটা কেটে নেব, কারণ ফেরার টিকিটটা পাওয়াটা একটু চাপ হয়ে যায়। এই যে কিয়স্কগুলো রয়েছে, এখানে একবার ট্রাই করব টিকিট কাটা যায় কিনা, না হলে আমরা টিকিট কাউন্টারের দিকে দৌড়বো। আমাদের এখান থেকে যেতে হবে জানকার স্ট্রিটে। এখান থেকে বাসের সুব্যবস্থা আছে। কিছুক্ষণ ওয়েট করতেই বাস চলে এলো। 0679 এই নম্বরের বাস যায় জাঙ্কার স্ট্রিটে। এখানে বাসে ওঠার পর ড্রাইভারই টিকিট দেয়। আমরা মিনিট 20 মধ্যে জাঙ্কার স্ট্রিটের সামনে চলে এলাম। বাস থেকে নামা মাত্রই মেলাকার বিখ্যাত সুন্দর প্যাডেল রিক্সা চোখে পড়ল। এই রিক্সাগুলো লোকাল জায়গাগুলো ঘুরে দেখায়। বিভিন্ন জন বিভিন্ন দাম চায়। আমরা 50 মালয়েশিয়ান রিঙ্গিতে সমগ্র জায়গাটা ঘুরে দেখার জন্য রিক্সা নিলাম। রিক্সায় চড়ে আমরা প্রথমে চলে এলাম ফ্লো দে লা মারে। এখানে একটি বিশাল পর্তুগিজ জাহাজ আছে। ওই সুন্দর মজাদার যে রিক্সা করে আমরা ঘুরছি তার প্রথম স্টপ এটা। এখানে আমরা ছবি তোলার জন্য দাঁড়িয়েছি। আমার বাদিকেই রয়েছে এরকম সুন্দর একটা জলাশয়, আর এই দিকে দাঁড়িয়ে রয়েছে যে বিশাল শিপটা, পর্তুগিজ শিপ। এরপর চলে এলাম কিলটেরবার্গ টুইন পায়োনিয়ার। এখানে যুদ্ধে ব্যবহৃত একটি ফাইটার প্লেন রাখা আছে, আর আছে একটি পুরনো দিনের ট্রেন।
রোদ থেকে বাঁচতে একটু ছায়ার খোঁজে যে গাছটার নিচে দাঁড়িয়েছি এটাই হলো মালাকা ট্রি এবং এর থেকেই এই জায়গার নাম মালাকা। মেলাকাতে পর্তুগিজ, জাপানিজ সবাই রাজত্ব করে গেছেন, তাই বিভিন্ন কালচারের মিশ্রণ দেখা যায় এখানে। তাছাড়া রয়েছে বিভিন্ন আর্কিটেকচার। আমরা ঘোরাঘুরি করে জাঙ্কার স্ট্রিটে চলে এলাম। জাঙ্কার স্ট্রিট লাগোয়া মূলত চাইনিজদের বসবাস। হরেক রকম দোকান আছে পথের দুদিক ধরে। জায়গাটি বেশ কালারফুল, দেখতে দারুণ লাগে। এখানে প্রচুর রেস্তোরাঁও আছে। আমরা একটায় ঢুকে লাঞ্চ সেরে নিলাম। এরপর চলে এলাম মালেকা নদীর ধারে। এখানে নদীর ধারে ছোট ছোট ক্যাফে আছে, নদীতে নৌকো বিহারও হয়। এখানে রিভার ক্রুজেরও ব্যবস্থা রয়েছে, এই নদীতে ঘুরে বেড়ানো যায় ক্রুজে করে। সেই সমস্ত আপনারা করতেই পারেন, তার জন্য টিকিট কেটে আলাদা আলাদা চার্জ রয়েছে, আপনারা ঘুরে দেখতেই পারেন। আর জায়গাটার একটা আলাদা ভাইব আছে, কি বলুন। আমরা তো লাঞ্চ করে নিয়েছি, হাতে একটা ড্রিঙ্কও নিয়ে নিয়েছি, বেশ গরম, বারবার গলা ভেজাতে ইচ্ছা করছে। আর তার সাথে এই পাশ ধরে, রিভারের পাশ ধরে এই যে পাতটা রয়েছে এইটা ধরে আমরা এগিয়ে যাচ্ছি আরো খানিকটা। আমরা অনেক সময় ধরে ঘোরাঘুরি করে বাস ধরে মালেকা সেন্ট্রাল বাস স্ট্যান্ডে এসে পৌঁছলাম। সেখান থেকে বাস ধরে কুয়ালালামপুর ফিরে এলাম। ফিরতে সন্ধে হয়ে গেল। আমরা রাতে চায়না টাউনে ডিনার সেরে নিলাম। আজ মালয়েশিয়ায় আমাদের শেষ দিন, তাই ঠিক করলাম কুয়ালালামপুরের বাকি জায়গাগুলো ঘুরে দেখব। কুয়ালালামপুর সিটি ট্যুরের জন্য বেস্ট অপশন হলো হপ অন হপ অফ বাসে করে ঘোরা। হুটখোলা দোতলা বাসগুলো দুটো রুটে চলে, একটা গার্ডেন রুট আর একটা সিটি রুট। 24 ঘন্টার টিকিটের মূল্য পড়ে ভারতীয় টাকায় 450 টাকা। এতে বাস প্রতিটি পয়েন্টে নিয়ে যায়। আপনারা সেই জায়গা নেমে ঘুরে পরের বাস ধরে নেক্সট ডেস্টিনেশনে যেতে পারেন। বাসে এসি থাকে এবং জার্নিটাও বেশ আরামদায়ক। আপনি যে কোনো পয়েন্টে বাসে উঠতে পারবেন। আমরা সকাল সকাল গার্ডেন রুট ধরে এগিয়ে চললাম। আমরা প্রথমেই চলে এলাম বার্ড পার্কে। কুয়ালালামপুর শহরের মধ্যে এত সবুজে ঘেরা বার্ড পার্ক জাস্ট কল্পনার বাইরে। প্রচুর পাখি আছে এখানে, বাচ্চাদের খুব ভালো লাগবে। কিন্তু এন্ট্রি ফি অনেক বেশি। সত্যি বলতে এত এন্ট্রি ফি দিয়ে এখানে ঢুকতে পারলাম না, তাই এগিয়ে চললাম পরের গন্তব্য ন্যাশনাল প্যালেসের দিকে। প্রায় 97 হেক্টর জায়গার উপরে বিশাল বড় রাজপ্রাসাদটি নির্মিত হয়েছে। বাইরে সদা সজাগ সিকিউরিটি গার্ড, ভেতরে প্রবেশ নিষিদ্ধ। বর্তমানে এটি এয়াংদি পেরটুয়ান এগং, মালয়েশিয়ার বর্তমান রাজার বাসস্থান। এরপর আমরা চলে এলাম মেরডেকা স্কোয়ারে। মালয়েশিয়ার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাক্ষী এই জায়গা। এখানেই 1957 সালের 31 আগস্ট প্রথম মালয়েশিয়ান ফ্ল্যাগ হোয়েস্ট করা হয় এবং ব্রিটিশদের থেকে স্বাধীন হয় মালয়েশিয়া। পাশেই আছে সুলতান আব্দুল সামাদ বিল্ডিং, যা বর্তমানে গভর্নমেন্ট অফিস। এরপর আমরা গার্ডেন রুট থেকে বাস চেঞ্জ করে সিটি রুটের বাস ধরলাম এবং এই বাসে চলে এলাম কেএল টাওয়ার। 421 মিটার উচ্চতা সম্পন্ন এই টাওয়ারটি আসলে টেলিকমিউনিকেশন টাওয়ার। এই টাওয়ারের 3টি পয়েন্টে ট্যুরিস্টদের ভিজিট করতে দেওয়া হয়। একেবারে উপরে 300 মিটার উচ্চতায় আছে ওপেন ডেক, যার নাম স্কাই বক্স, আর 276 মিটার উচ্চতায় আছে অবজারভেশন ডেক। আমরা লিফটে করে উপরে অবজারভেশন ডেকে এলাম। এখান থেকে ভিউ সত্যিই অসাধারণ। পুরো কুয়ালালামপুর শহরের স্কাইলাইন দেখা যায় এখান থেকে। আমরা এরপর সোজা হোটেলের দিকে ফিরে চললাম। হোটেল থেকে গ্র্যাব ধরে এয়ারপোর্ট পৌঁছে ইমিগ্রেশনে পাসপোর্টে ডিপার্চার স্ট্যাম্প লাগিয়ে বাড়ির উদ্দেশ্যে উড়ে চললাম। মালয়েশিয়ার কারেন্সি হলো মালয়েশিয়ান রিঙ্গিত, যার সিম্বল RM। 1 RM আমাদের ভারতীয় টাকায় প্রায় 21 টাকা। মালয়েশিয়াতে যেতে হলে আপনার US ডলার ক্যারি করা সব থেকে সুবিধাজনক। এয়ারপোর্ট সহ শহরের বিভিন্ন জায়গায়
ডলার থেকে রিঙ্গিতে কনভার্ট করার দোকান পেয়ে যাবেন। তবে এয়ারপোর্টে কনভার্সন রেট কম, তাই শহরে বিশেষ করে চায়না টাউনে কনভার্ট করলে ভালো রেট পাওয়া যায়। যে কোনো কারেন্সি এক্সচেঞ্জ শপ আপনাকে ইন্ডিয়ান রুপিস থেকে ইউএস ডলার ভাঙিয়ে দেবে। এর জন্য আপনাকে পাসপোর্ট, রিটার্ন এয়ার টিকিট, ভিসা থাকলে ভিসা দেখাতে হবে। কলকাতাতে বেশ কিছু ভালো ভালো মানি এক্সচেঞ্জের কোম্পানি তো আছেই, এছাড়া বুক মাই ফরেক্স থেকে বাড়ি বসেই অনলাইনে কারেন্সি এক্সচেঞ্জ করা যায়। বর্তমানে ভারতীয়দের জন্য মালয়েশিয়া ভিসা ফ্রি কান্ট্রি, তবে যাত্রার আগে কনফার্ম রিটার্ন টিকিট, হোটেল বুকিং এগুলো সঙ্গে রাখবেন। এগুলো ইমিগ্রেশনে শো করলে আপনারা পাসপোর্টে অ্যারাইভাল স্ট্যাম্প মেরে আপনাদের ওই দেশে এন্ট্রি করতে পারবেন। তাছাড়া ফ্লাইটে বোর্ড করার আগেও রিটার্ন টিকিট, হোটেল বুকিংস দেখতে চাইবে। মালয়েশিয়া যাত্রার 3 দিনের মধ্যে আপনাকে অ্যারাইভাল কার্ড করতে হবে। এটা খুবই সহজ প্রসেস, অনলাইনে করা যায়। খুব বেশি হলে 5 মিনিট লাগবে করতে। এখানে আপনার মালয়েশিয়া যাত্রার তথ্য, পাসপোর্টের নাম্বার এই সমস্ত লাগবে। মালয়েশিয়ার পাবলিক ট্রান্সপোর্ট খুব ভালো এবং ওয়েল কানেক্টেড। এখানে যে কোনো জায়গায় পাবলিক ট্রান্সপোর্টে করে যাওয়া যায়। আমাদের দেশের মেট্রোর মতন এখানে আছে এলআরটি, এমআরটি, র্যাপিড কেএল, মোনোরেল, লোকাল ট্রেন, এছাড়া বাস সার্ভিসও বেশ ভালো। সর্বনিম্ন ভাড়া শুরু 1.20 মালয়েশিয়ান রিঙ্গিত থেকে। মালয়েশিয়াতে আপনি সব রকমের খাবার পাবেন। অথেন্টিক চাইনিজ সহ কন্টিনেন্টাল, ইন্ডিয়ান সব খাবারই পাওয়া যায়। সস্তায় খেতে হলে চায়না টাউনের জুড়ি মেলা ভাড়া। এখানে 250-300 টাকায় দুজনের ভালোভাবে খাওয়া হয়ে যাবে। ভারতীয় খাবারের জন্য লিটল ইন্ডিয়া বেস্ট অপশন, তবে খাবারের দাম তুলনামূলকভাবে বেশি এখানে। এছাড়া বিভিন্ন জায়গায় আপনি লোকাল মালয়েশিয়ান ডিশও পাবেন। মালয়েশিয়াতে জি টাইপ পাওয়ার সকেট ইউজ করা হয়। এখানে কিন্তু ভারতীয় জ্যাক কাজ করবে না, তাই ইউনিভার্সাল পাওয়ার সকেট ক্যারি করতে হবে।